অপরাজিতার ভীষণ টেনশন হচ্ছে। হাতে আর মাত্র মিনিট 10 সময় আছে। ইস, আরেকটু আগে বের হতে যদি পারত। তা মায়ের জন্য শেষ মুহূর্ত দেরি হয়ে গেল। এখন ট্রেনটা ধরতে পারলেই হয়। অপরাজিতা আরেকবার উবারের ড্রাইভারকে তাড়া দেয়। ভাই, একটু দ্রুত চালান, আমি তো ট্রেন মিস করব। উবারের ড্রাইভার হতাশ গলায় বলে, আপা, দেখছেন তো রাস্তায় আজ গাড়ির ভিড় বেশি। তবে আপনি চিন্তা করবেন না, ঠিক সময়ে পৌঁছে যাবেন। অপরাজিতা মনে মনে বলে, তাই যেন হয়। ঢাকার বিমানবন্দর রেল স্টেশনে অপরাজিতা যখন পৌঁছে তখন বিকেল 3টা 15 মিনিট। সিল্ক সিটি ট্রেনটা হুইসেল বাজিয়ে ধীরে ধীরে 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। হুইসেলের শব্দে অপরাজিতার বুকটা যেন চমকে ওঠে। ঠিকঠাক ট্রেনটা ধরতে পারলেই হয়। দ্রুত হাতে হ্যান্ডব্যাগ থেকে 500 টাকার নোট দিতে ড্রাইভার বলে, আপা, ভাঙতি নাই। অপরাজিতা পরিষ্কার বোঝে যে লোকটা ওর তাড়াহুড়োই সুযোগ নিচ্ছে। অপরাজিতা কটমট করে তাকায় একবার, তারপর ভারী ব্যাগটা বের করে যতটা দ্রুত সম্ভব স্টেশনের দিকে এগোতে থাকে। প্ল্যাটফর্মে আজ এত ভিড়। অপরাজিতা দিশেহারা বোধ করে। ওর ঘ বগিটা একদম সামনের দিকে। এখন এই ভারী ব্যাগ টেনে এত দূর যেতে যেতে না ট্রেনটা আবার ছেড়ে দেয়। আব্বু আসতে চেয়েছিল, ওই মানা করেছে। এখন আফসোস হচ্ছে। অপরাজিতা ডান হাতে শক্ত করে ব্যাগটা ধরে ভিড় ঠেলে সামনে এগোতে থাকে। কিন্তু বগির কাছে আসার আগেই ট্রেনটা একটা লম্বা হুইসেল দিয়ে খুব ধীরে চলতে শুরু করে। অপরাজিতার বুকটা কেমন খালি হয়ে যায়। এখন কি করবে? একটা কথাই শুধু মনে হয়, ট্রেনে উঠতে হবে। অপরাজিতা এবার ব্যাগটা নিয়ে দৌড়াতে থাকে আর মনে মনে ভাবে, ইস, দিলওয়ালে দুলহানিয়ার শাহরুখ খানের মতো কেউ যদি হাত বাড়িয়ে দিত। ঠিক তখন ট্রেনের ভিতরে থাকা একজনের ব্যাগটা হাতে নিয়ে ওকে একটানে টেনে উঠিয়ে নেয়। লোকটা যেন ওর মনের কথা শুনতে পেয়েছে। অপরাজিতা হাঁপাতে হাঁপাতে লোকটাকে ধন্যবাদ দিতে গিয়ে একটু হতাশ হয়। লোকটা মোটেই নায়কের মতো না। মনে মনে একটু হাসে। কি আবোল তাবোল ভাবছে ও। অপরাজিতা এবার আন্তরিকভাবেই লোকটাকে ধন্যবাদ জানায়। তারপর লোকটাকে জিজ্ঞেস করতেই জানতে পারে বগিটা আরও 2 বগি সামনে। ব্যাগটা নিয়ে এবার ভিড় ঠেলে সামনের দিকে এগুতে থাকে আর ভাবে, আজ যে কেন এত ভোগান্তি কপালে। বগিটা শীতাতপ নিয়ন্ত্রিত বগি। ঢুকতেই একটা আরামদায়ক ঠান্ডা বাতাসের ঝাপটা লাগে, শরীরটা জুড়িয়ে যায়। অপরাজিতা দাঁড়িয়ে একটু বিশ্রাম নেয়। তারপর টিকিটটা বের করে সিট নাম্বারটা একবার দেখে নেয়। অনুসন্ধানী চোখে তাকাতে তাকাতে ওর সিটের কাছে এসে দেখে একটা হুজুর মতো লোক বসে আছে। পাশে বোরকা পরা একজন, কোলে একটা ছোট বাচ্চা। অপরাজিতা একটু ইতস্তত করে বলে, এই সিটটা আমার। হুজুর মতো লোকটা এবার উঠে দাঁড়িয়ে বলে, আপা, আমার ফ্যামিলির সাথে একসাথে টিকিট পাই নাই। আপনি যদি সামনে আমার সিটটাই বসেন খুব উপকার হয়। অপরাজিতা মাথা নাড়ে। আজ সব কিছুই কেমন যেন খাপছাড়া। লোকটার দেখানো সিটটার কাছে এসে অবশ্য মনটা ভালো হয়ে যায়। এই সিটটার সামনে একটা ছোট টেবিল আছে। যাক, এতক্ষণে একটা ভালো কিছু হলো। অপরাজিতা ব্যাগটা উপরে র্যাকে রাখে আর চোখে খেয়াল করে ওর পাশের সিটে একটা ছেলে। কোঁকড়ানো চুল, চোখে চশমা, বেশ মনোযোগ দিয়ে মোবাইলে কী যেন দেখছে। একটা মেয়ে এসে যে পাশে বসেছে তাতে কোনো হেলদোল নেই। ভালো, যত কম উৎসাহ দেখাবে তত আরাম। অপরাজিতা এবার আরাম করে ওর সিটে বসে মোবাইলটা খুলে বাসায় একটা ফোন করে দেয়। ট্রেনে উঠতে যে এত বিপত্তি হয়েছে তা আর বলে না। ট্রেনটা যখন যান্ত্রিক শহর পেরিয়ে খোলা প্রকৃতির মাঝে ছুটে চলে, অপরাজিতা তখন জানালা দিয়ে বাইরে তাকায়। কিন্তু মুশকিল হলো, জানালার দিকে তাকালেই জানালার পাশে বসা ছেলেটার দিকে চোখ পড়ে যাচ্ছে। এখনও মোবাইলে বুদুনি। পাশে যে অপরাজিতার মতো সুন্দর একটা মেয়ে বসে আছে তার কোনো খেয়ালই নেই। অপরাজিতা এবার কৌতূহলী হয়ে আর চোখে ছেলেটার মোবাইলের দিকে তাকায়। গল্প পড়ছে পেন্সিলে। ও তাহলে এই ব্যাপার। অপরাজিতা নিজেও খুব পেন্সিল ভক্ত। সময় পেলেই গল্পে ডুবে যায়। ছেলেটার দেখা দেখি অপরাজিতাও ফেসবুকে পেন্সিলের পেজে চলে যায়। দেখা যাক নতুন নতুন কী গল্প আসলো। কয়েকটা গল্প পড়া শেষে হঠাৎ দেখে একটা গল্প নিয়ে খুব বেশি মন্তব্য হচ্ছে।
কৌতূহলী হয়ে অপরাজিতা গল্পটা পড়া শুরু করতে বুঝতে পারে সেই চিরচেনা প্রেমের কাহিনী, যা কিনা শুরু হয়েছে পাশাপাশি সিটে বসা দুইজন তরুণ তরুণীর মধ্যে। গল্পটা পড়া শেষ হতেই অপরাজিতা বিরক্ত হয়, তারপরও লেখকের নামটা খেয়াল করে, নীল। বাহ, বেশ ঢং আছে। অপরাজিতা এবার একটা মন্তব্য লেখে, গল্পটা ভালো, কিন্তু এত সহজে একটা ছেলে আর মেয়ের প্রেম হয়ে গেল? পাশাপাশি সিটে বসলেই ছেলে আর মেয়ের মধ্যে প্রেম হয়ে যেতে হবে? মন্তব্যটা লিখে অপরাজিতা কিছুক্ষণ চুপ করে থাকে। দেখা যাক লেখক কী উত্তর দেয়। একটু পরেই মোবাইলে টুন শব্দ হতেই অপরাজিতা দেখে লেখক নীল উত্তর করেছেন। আসলে হঠাৎ করে দেখলে মনে হবে কাকতালীয় ঘটনা, কিন্তু প্রকৃতি নিপুণ পরিকল্পনা করে এদের কাছে নিয়ে এসেছে, তাই দুজনের মাঝে প্রেম হতোই। গল্পটা পড়ার জন্য ধন্যবাদ। উত্তরটা পছন্দ হয় অপরাজিতার। মনটা একটু উদাস হয়ে যায়, চোখ আপনা আপনি চলে যায় জানালার দিকে। সবুজের মিছিল পেরিয়ে যাচ্ছে ট্রেন চলার সাথে সাথে। জানালা থেকে চোখ ফিরিয়ে নিয়ে তাকাতেই হঠাৎ পাশে বসা ছেলেটার মোবাইলের স্ক্রিন অবাক হয়ে তাকিয়ে দেখি ওর প্রোফাইল পিক দেখছে ছেলেটা। অপরাজিতা হতভম্ব হয়ে যায়, এই ছেলে কেন তার প্রোফাইলে, আর ওর নামটাই বা জানলো কী করে? অপরাজিতা আর চোখে খেয়াল করে ছেলেটা এবার ওর প্রোফাইল থেকে বের হয়ে আবার গল্পের পেজে চলে আসছে। আর তখনই খেয়াল করে একটু আগেই যে ও মন্তব্যটা করেছে ছেলেটা সেটাই দেখছে আর মিটিমিটি হাসছে। অপরাজিতার একটু সন্দেহ হয়, পাশের ছেলেটাই কি তাহলে লেখক নীল? অপরাজিতা নিশ্চিত হতে গল্পের লেখক নীলের প্রোফাইলে ঢুকে কয়েকটা ছবি দেখতেই কেমন যেন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসে। কোনো ভুল নেই, কাকতালীয় হলেও পাশের ছেলেটাই এই গল্পের লেখক নীল। এটা কি করে সম্ভব? অপরাজিতা কিছু বলতে যেও থেমে যায়, না একটু মজা করা যাক। অপরাজিতা এবার মেসেঞ্জারে যে নীলকে মেসেজ লিখে, ভাইয়া আপনার গল্পটা খুব ভালো লেগেছে। গল্পের মতো আপনারও কি কখনো এমন হয়েছে, মানে অপরিচিত কোনো মেয়ের সাথে পাশাপাশি সিটে? নীলের আজ মনটা খুব ভালো, আজকের গল্পটা সবাই খুব পছন্দ করেছে, অনেকেই মেসেজ দিয়েও প্রশংসা করছে। এই তো এখন আরেকটা মেসেজ আসলো, আরে এটা তো সেই অপরাজিতা মেয়েটা একটু আগেই নেগেটিভ মন্তব্য করেছিল। দেখা যাক কি লিখেছে। মেসেজটা পড়ে নীলের ঠোঁটে মৃদু হাসি খেলে যায়, তারপর টাইপ করে, না আগে কখনো হয়নি, তবে আজ হতে পারে। কাকতালীয়ভাবে আজই প্রথম ট্রেনে আমার পাশে কোনো অপূর্ব সুন্দরী একটা মেয়ে বসেছে। অপরাজিতা মনে মনে একটু খুশি হয়, কিন্তু পাশের ছেলেটাকে বুঝতে না দিয়ে অন্যদিকে ফিরে লেখে, তাই বুঝলেন কি করে? মেয়েটার সাথে আজ আপনার কিছু হতে পারে। নীল বেশ মজা পেয়ে যায়, লেখে, কারণ মেয়েটা ট্রেনে ওঠার পর থেকেই একটু পর পর আমার দিকে উদাস হয়ে তাকাচ্ছে। অপরাজিতা চোখ বড় বড় করে স্ক্রিনের লেখাগুলো দেখে একটু রাগ লাগে, তারপর লিখে, মেয়েটা আপনার দিকে তাকাচ্ছে না, সে জানালা দিয়ে বাইরের প্রকৃতি দেখে উদাস হয়ে তাকিয়ে আছে। আমার তো মনে হয় উল্টো আপনি মেয়েটাকে আর চোখে দেখছেন। নীল একটু চমকে যায়, আশেপাশে তাকায়, তারপর লেখে, আরে না, এক দুবার চোখাচোখি হয়ে গেছে, কিন্তু আপনি জানলেন কি করে মেয়েটা জানালার দিকে তাকাচ্ছে? অপরাজিতা এবার একটু সতর্ক হয়, না এভাবে লেখা ঠিক হয়নি, লোকটা না আবার বুঝে ফেলে। অপরাজিতা এবার সন্তর্পণে লিখে, অনুমান করলাম আপনি এক দুবার চোখাচোখি হতেই বুঝে ফেললেন যে মেয়েটা সুন্দর। মেয়েটার চোখ তো টেরাও হতে পারে। নীল একটু থমকে যায়, তারপর মাথা নেড়ে লিখে, না তা মনে হয়নি। অপরাজিতা লেখে, এরপর তাকালে ভালো করে খেয়াল করবেন। এরপর অপরাজিতা মোবাইলটা রেখে চোখটা ইচ্ছে করে টেরা করে পাশে বসা ছেলেটার দিকে একবার তাকায়, তারপর উদাস চোখে জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। নীল একটু ধাক্কা খায়, আরে সত্যিই তো পাশে বসা মেয়েটার চোখ টেরা, এটা কি করে সম্ভব? কিছুক্ষণ আগেও তো চোখ ঠিক ছিল, নাকি তখনও ভালো করে খেয়াল করেনি? ভালো করে দেখার জন্য নীল গলা খাকারি দিয়ে মেয়েটার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। গলা খাকরিয়ে কাজ হয়, মেয়েটা ওর দিকে আবার তাকায়। নীল পুরো বিভ্রান্ত হয়ে যায়, মেয়েটার চোখ আসলেই টেরা। নীল ভাবে, ওই অপরাজিতা মেয়েটার কথাই তো ঠিক দেখা যাচ্ছে।
মেয়েটা কি করে জানলো যে ওর পাশে বসা মেয়েটার চোখ টেরা? নীল কৌতূহলী হয়ে লিখে, আপনার কথাই ঠিক, মেয়েটা টেরা, আর সে আসলেই জানালার দিয়ে বাইরে তাকিয়ে থাকে। অপরাজিতা একটা দুঃখের ইমোজি দেয়, তারপর লিখে, আহা, মন খারাপ হয়ে গেল আপনার?
নতুন সংসার নিয়ে মহাসুখে আছে। নিজেকে ভীষণ স্বার্থপর মনে হয়। একটা বারও কেন দেখা করতে যায়নি। এজন্যই বুঝি তখন অপরাজিতার ফোনও বন্ধ পেয়েছিল। নীল আকুল গলায় বলে, অপরাজিতা, একটাবার আমার কথা মনে হয়নি? একবার আমাকে ডাকলে না কেন? অপরাজিতা বিষণ্ণ হেসে বলে, নীল, তোমার কথাই ভীষণ মনে হয়েছে, কিন্তু ফোন করতে যেও করিনি। কেন করব বলতে পারো? তোমাকে এটা বলতে যা আমি পঙ্গু, তাই বিয়েটা হয়নি। তুমি আসো, আমাকে বিয়ে করো। তোমার করুণা পেতে মন চাইনি, কারণ তোমার কাছেও তো শরীরটা বড়। আমি কারো করুণা চাইনি, তাই আগের সিমটা ফেলে দিয়েছিলাম। একটা বছর পর আবার পড়াশোনা শুরু করি। এখন আমার একটাই লক্ষ্য, একজন ভালো অর্থোপেডিক সার্জন হওয়া। যদিও মেয়েরা এমন কমই হয়। আমি আমার বাকি জীবনটা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে যতটুকু পারি থাকবো, আর এই কৃত্রিম পা নিয়ে কিছু একটা করার চেষ্টা করব। অনেক এক্সপেন্সিভ এগুলো। নীল হাহাকার করে বলে, অপরাজিতা, আমি তোমাকে করুণা করতাম। কি ভীষণ করে তুমি আসো আমার মনে, তা যদি জানতে। আমি আর কোনো কথাই শুনবো না, তোমাকে আর আমি একা থাকতে দেব না। অপরাজিতা একটা করুণ হাসি হাসে, তারপর বলে, নীল, একা পথ চলতে আমি শিখে গেছি। আমার এই লোহার পাটা আমাকে আগের চেয়েও আরও বেশি শক্তিশালী করে দিয়েছে। তুমি বিয়ে করে ফেলো। তোমার মা তো সেদিন বলল মেয়ে খুঁজছেন। শুনলাম তুমি পিএইচডি করে কয়েক মাস আগেই এসেছো, আর এখানেই বিশ্ববিদ্যালয়ে জয়েন করেছো। আমি ভীষণ খুশি হয়েছি। নীল বাকহারা হয়ে তাকিয়ে থাকে এই নতুন অপরাজিতার দিকে। সেই দুষ্ট মুখটা আজ নেই। জীবনের নির্মম ছোঁয়ায় মুখে একটা কাঠিন্য চলে এসেছে। থাক, এখন আর ওকে এই বিষয়ে জোর করব না। নীল কথা ঘোরাতে বলে, ছাদে যাবে না তোমার ফি নিতে? অপরাজিতা একটু হাসে, হ্যাঁ চলো। এই ছাদের কথা কত শুনেছি তোমার কাছে, তুমি যেতে পারবে? নীল মাথা নাড়ে। ছাদে উঠতে যে নীলকে অপরাজিতার হাতটা ধরতেই হয়। কি ভীষণ ভালো লাগা মনকে ছুঁয়ে যায়। অপরাজিতাও বুকের ভিতরে একটা টান অনুভব করে, কিন্তু নীলকে কিছুতেই বুঝতে দেয় না। ছাদে এসে অপরাজিতা একদম বাচ্চাদের মতো খুশি হয়ে ওঠে। এত সুন্দর সুন্দর ফুল, মনটাই ভালো হয়ে যায়। অপরাজিতা ঘুরে ঘুরে সব দেখে। হঠাৎ একটা কোণে দেখে অনেকগুলো নীল অপরাজিতা ফুটে আছে। একটু থমকে যায় অপরাজিতা। পিছন থেকে নীল বলে, বিদেশ থেকে আসার পরপরই বাবার কাছ থেকে এই জায়গাটুকু আমি চেয়ে নিয়েছি। ফুলগুলো আমারই লাগানো। অপরাজিতার বুকের ভিতরটায় কেমন একটা ভালো লাগা টের পায়। সেই আগের অপরাজিতা হয়ে যেতে ইচ্ছে করে। সেদিন অপরাজিতা বাসায় ফেরার পর ভীষণ করে নীলকে মনে পড়তে থাকে। একটা মানুষ এখনো কত যত্ন করে ওকে, মনে লালন করে রেখেছে। ভীষণ লোভ হয় নীলের কাছে চলে যেতে, ওর বুকের ভিতর গুটিসুটি মেরে চুপ করে বসে থাকতে। এর কয়েকটা দিন পর নীল যখন ভালো হয়ে যায়, সেদিন থেকে নীল প্রায় প্রতিদিন ওর হাসপাতালে এসে ঢু মেরে যায়। মাঝে মাঝে সকালে বাসার সামনে দাঁড়িয়ে থাকে ওকে পৌঁছে দেবে বলে। অপরাজিতা একদিন ওকে বলে, নীল, এমন করো না। আমি বুঝি তুমি আমাকে ঘিরে থাকতে চাও, কিন্তু আমি আমার পথটা একাই চলতে চাই। তুমি এমন করলে আমার পথ চলাটা আরও কঠিন হয়ে যাবে। নানা মানুষ নানান কথা বলবে। তুমি নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে আমার জীবনটা আরও কঠিন হয়ে যায়। নীলের মনে হয় কি অসহায়ভাবে অপরাজিতা ওর কাছ থেকে মুক্তি চাইছে। ঠোঁটটা কামড়ে মাথা নেড়ে আস্তে করে বলে, আচ্ছা। এরপর নীলকে আর দেখা যায় না। অপরাজিতা প্রতিদিন বাসা থেকে বের হয়ে গলির মুখে নীলকে খোঁজে, দেখতে পায় না। হাসপাতালে এসেও অপেক্ষায় থাকে, এই বুঝি ও এলো না, আসে না। মনে একটা অস্থিরতা টের পায় অপরাজিতা। সেদিন অপরাজিতা মনোযোগ দিয়ে একটা বাচ্চার পায়ে প্লাস্টার করছিল। ঠিক তখন নীলের ফোনটা আসে, কিন্তু কাজ থামিয়ে ফোনটা ধরা হয় না। পরে যখন ফ্রি হয়ে ফোন করতে যাবে, তখন একটা ছোট্ট মেসেজ দেখে, আজ বিকেলে একটু তোমার হাসপাতালের সামনে থাকবে, আমাকে 10টা মিনিট সময় দিও প্লিজ। অপরাজিতা একটু ভাবে, নীলকে আবার সেই বিয়ের কথাই বলবে। বিকেলে অপরাজিতা যখন আসে, ও সে দেখে নীল একটা গাঢ় নীল রঙের পাঞ্জাবি পরে আছে। কাছে আসতে ভীষণ খুশি হয়ে বলে, তুমি এসেছো? ভীষণ খুশি হয়েছি, আসো আমার সাথে।
অপরাজিতাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে নীল সামনে হেঁটে একটা ছোট্ট কাঁচ ঘেরা দোকানের সামনে আসে। অপরাজিতা একটু বিরক্ত হয়। নিশ্চয়ই এটা কোনো কফি শপ। এই দোকানটা তো আগে চোখে পড়েনি। কি মনে করে উপরে সাইনবোর্ডের দিকে তাকাতেও থমকে দাঁড়ায়। নীল অপরাজিতা। লতার মতোই বাঁকানো করে নামটা লেখা, নিচে ছোট করে লেখা, আমরা সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াই। নীল কাছের দরজাটা খুলতে একটা নীল রঙের ফিতে ধরা কিছু ছেলে মেয়েকে দেখতে পায়। অবাক হয়েও তাকিয়ে থাকে, কিছুতেই বুঝতে পারে না কী হচ্ছে এসব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে নীল বলে, নীল অপরাজিত একটা সেবাধর্মী প্রতিষ্ঠান। এটা থেকে আমি আর আমার ছাত্রছাত্রীরা মিলে সড়ক দুর্ঘটনায় আহত মানুষের পাশে দাঁড়াবো। আমরা সমাজের বিত্তবানদের কাছ থেকে সাহায্য চেয়ে ফান্ড গঠন করব। আপাতত কিছু হুইল চেয়ার, ক্র্যাশ কেনা হয়েছে আর কৃত্রিম পা যারা সরবরাহ করে তাদের সাথেও যোগাযোগ করেছি। আমরা যারই এটা লাগবে তার জন্য এটা বিনামূল্যে সরবরাহ করব। এটা আমার একটা ফান্ড থেকে করা হবে। পিএইচডি করার সময় কিছু টাকা জমিয়েছিলাম, তা থেকেই করব। এছাড়া অনলাইনেও মানুষ যোগাযোগ করতে পারবে আমাদের নীল অপরাজিতা হেল্পলাইন থেকে। এই প্রতিষ্ঠানের শুভযাত্রা তোমার হাত ধরেই হবে। আমার যার কেউ নাই অপরাজিতা, যাকে ডাকতে পারি অপরাজিতা। শুধু ভাবছিল একটা মানুষ কতটা ভালোবাসলে এমন করতে পারে। ওর স্বপ্ন ছিল আহত মানুষের পাশে দাঁড়াবে। আজ নীল সেই স্বপ্নটা পূরণ করতে যাচ্ছে। একটা মানুষকে ভালোবাসতে হলে তার স্বপ্নটাকেও যে ভালোবাসতে হয় তা নীল জানে। ভীষণ ভালো লাগায় মনটা নরম হয়ে যায়। ইচ্ছে করছে সামনে দাঁড়ানো মানুষটাকে কাছে টেনে বুকের ভিতর মুখটা নিয়ে নিতে। অশ্রু সজল চোখে অপরাজিতা নীল ফিতেটা কাটে। নীলের ছেলে মেয়েরা জোরে হাততালি দেয়। নীল সবাইকে অপরাজিতার কথা বলে। ছেলে মেয়েগুলো ভীষণ অনুপ্রাণিত হয়। এমন একটা ভালো কাজের অংশীদার হতে পেরে। সবাই চলে যেতেই অপরাজিতা আলতো গলায় বলে, নীল থ্যাঙ্কস, আমি ভীষণ খুশি হয়েছি। ইচ্ছে করছে তোমাকে কিছু একটা দিতে। নীল নিচু গলায় বলে, অপরাজিতা, তুমি বলেছো যে তুমি আহত মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু আমিও ভীষণভাবে আহত। দাঁড়াবে না আমার পাশে? আমার যার তুমি ছাড়া আর কেউ নেই অপরাজিতা। অপরাজিতা আর পারে না, কাছে এসে হাতটা ধরে ফিসফিস করে বলে, নীল, এই তো আমি আছি, দেখো তোমার হাত ধরে আছি। আজ একটা অদ্ভুত বিয়ে হচ্ছে। বর কনে দুজনেই নীল রং পরেছে, আর বিয়ের কনে শাড়ির সাথে কেটসের মতো জুতো পরা। শাড়ির সাথে কেউ জুতো পরে না, কিন্তু অপরাজিতাকে এটাই পরতে হয়। নীলের বাবা মা এই বিয়েতে আপত্তি করেনি, বলেছে কদিন আগে সড়ক দুর্ঘটনায় আমার নীলেরও ঠিক এমনটাই হতে পারত। রাতে যখন দুজন একা হয়, নীল যত্ন নিয়ে সাবধানে অপরাজিতার কৃত্রিম পাটা খুলে দেয়। ভীষণ মায়ায় কাটা পায়ে হাত বোলায়, তারপর দু হাতে ওকে কোলে উঠিয়ে নেয়। অপরাজিতার মুখটা নীলের একদম কাছে চলে আসে। গভীর মায়ায় নীল অপরাজিতার কপালে একটা চুমু দেয়, তারপর আস্তে করে বিছানায় বসিয়ে দেয়। কাছে বসতেই অপরাজিতা ফিসফিস করে বলে, আমাকে এমন করে আগলে রাখবে তো সারা জীবন? নীল গভীর চোখে তাকিয়ে বলে, নীল তার অপরাজিতাকে এমন করে আগলে রাখবে, ভালোবাসবে। সমাপ্ত।